শুরু করছি জিরো আওয়ার, আপনার সঙ্গে আমি দেবারতী। রক্ত নিয়েও কালোবাজারের অভিযোগ উঠল। স্বাস্থ্য ভবনের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রক্তদান শিবির থেকে সংগ্রহ রক্ত ভিন রাজ্যে পাচার। দান করা রক্ত ও প্লাজমা চড়া দামে ভিন রাজ্যে পাচার। এক বিরাট চক্রের হদিশ মিলেছে শহর কলকাতায়। রক্তদান শিবির থেকে রক্ত বিক্রি করা হচ্ছে আর তা চলে যাচ্ছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারে। অথচ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে মিলছে না রক্ত। অভিযোগ আসতেই তদন্ত শুরুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। অভিযোগ এসেছে, তদন্ত শুরু হয়েছে, বিচার অবশ্যই হবে। প্রতিক্রিয়া স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সেটা তদন্ত হোক, তবেই তো জানতে পারবো। অভিযোগের ভিত্তি করতে তো আর বিচার হয় না। সাংবাদিকরা আমাদের থেকে ভালো জানেন সেটা। তো অভিযোগ এসছে, 1-1.5 ঘন্টার মধ্যেই তো তার বিচারও হবে না, একটু সময় লাগবে বলেই আমরা বলতে পারি। তদন্ত হোক। এক্ষুনি তো সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তর বিচার দিতে পারে না। তদন্ত হতে দিন, যেগুলো এসছে সেগুলো অ্যালিগেশন, এগুলো আগে তদন্ত হোক, তারপর নিশ্চয়ই। কী ধরনের অ্যালিগেশনগুলো এসছে একটু বলবেন? অনেকগুলো এসছে, এখন আমাদের কাছে আসুক, এগুলো সব ডিটেলস আমরা জানি, তারপরে বলতে পারি। রক্ত নিয়েও কালোবাজারের অভিযোগ উঠছে। স্বাস্থ্য ভবনের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রক্তদান শিবির থেকে সংগ্রহ রক্ত ভিন রাজ্যে পাচার। দান করা রক্ত এবং প্লাজমা চড়া দামে ভিন রাজ্যে পাচার। এক বিরাট চক্রের হদিশ মিলেছে শহর কলকাতায়। রক্তদান শিবির থেকে রক্ত বিক্রি করা হচ্ছে আর তা চলে যাচ্ছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারে। অথচ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে মিলছে না রক্ত। অভিযোগ আসতেই তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম দা, এটা একদিনে বা দুদিনে এই চক্র গড়ে উঠেছে, এটা মানতে কষ্ট হয়। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখুন, স্বাস্থ্য ব্যবস্থাটাকে কেন্দ্র করে রন্ধে রন্ধে করাপশন আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 49 বছর ধরে এই করাপশনটা হয়েছে। স্বাস্থ্যের উন্নতি হয়েছে, অস্বীকার করার নেই সরকারি জায়গায়। সাথে সাথে দালাল রাজ, সাথে সাথে রক্ত নিয়ে, মেশিন নিয়ে, ইনভেস্টিগেশন নিয়ে এই যে চোরা কারবারিগুলো, কালোবাজারিগুলো যে হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শরৎ বাবু মন্ত্রী হয়েছেন, উনি নিজে একজন ডাক্তার, উনি নিজে দেখেছেন স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল ছিল একটা সময়। তারপর থেকে উনি এখন যত হি হ্যাজ গ্রোন অফ হিজ এজ যেটাকে বলে, উনি দেখছেন। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় করাপশনটা, যেখানে এত বড় টাকা থাকে সেখানে আপনি করাপশন থাকবে, এটা তো ভারতবর্ষ। এইটাকে এত সহজে মেটাতে উনি পারবেন না। উনি উদ্যোগী হয়েছেন, আমি স্বাগত জানাই, কিন্তু একই সাথে বলবো এত সহজ হবে না। কারণ এখানে কোনো পার্টির ব্যাপার থাকে না। যেখানে সিন্ডিকেট থাকে সেখানে অনেক দলের লোকের মিলিত প্রয়াস এটা, যে এইভাবে স্বাস্থ্য ব্যবস্থার থেকে টাকা লুটবে। এখানে রক্ত নিয়ে হচ্ছে, দুদিন পরে উনি দেখবেন ওষুধ দিয়ে হচ্ছে। আপনারা বারংবার, যেটা প্রশংসার দাবি রাখি, কোয়ালিটি অফ মেডিসিনস নিয়ে, আমরা জালি ওষুধ নিয়ে, আপনারা কিন্তু নিম্নমানের ওষুধ নিয়ে সিএন লাগাতার অনুষ্ঠান করেছে। তো ঘটনাচক্রে আপনি দেখছেন স্বাস্থ্যকে একটা ব্যবসায় পরিণত হয়েছে। কখনো খারাপ দিকে যাচ্ছে, কখনো ভালোভাবে যাচ্ছে, কিন্তু ব্যবসা হয়েছে স্বাস্থ্য নিয়ে, কারণ টাকাটা স্বাস্থ্যে আছে। এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। বাইরে পাচার হয়ে যাচ্ছে, বিভিন্ন ক্লাব করছে, তারা বাইরে পাচার করে দিচ্ছে। সুতরাং মূল পান্ডা কেউ না কেউ তো আছে, এবং তার সাথে রাজনৈতিক ব্যক্তিদের যোগাযোগ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শরৎ বাবু করুক, চেষ্টা করুক, নিশ্চয়ই চেষ্টা করবেন। কারণ শরৎ বাবুও জানেন, আমিও জানি, স্বাস্থ্য ব্যবস্থাটাকে নষ্ট করেছে প্রশান্ত সুর নামক এক স্বাস্থ্যমন্ত্রী ছিল বামেদের সময়। তিনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে চলে গেছেন, অযোগ্য, অশিক্ষিত একজন ব্যক্তি। তারপর থেকে বিভিন্ন লোক মন্ত্রী হয়েছেন, কিন্তু কাজে দেয়নি। কিন্তু শরৎ বাবু নতুন মন্ত্রী হয়েছেন, উদ্যোগ আছে, চেষ্টা আছে, এনার্জি আছে, চেষ্টা করুক। কিন্তু আমার মনে হয় না বিরাট একটা হেরফের হবে। কয়েকজন ধরা পড়বে, কিন্তু মূল মাথা পালিয়েই যাবে, তাকে কিন্তু পাওয়া যাবে না। আর এইরকম ব্যবসার মাঝে মাঝে খবর আপনাদের সামনে উঠে আসবে। অরিন্দম দা, এই স্বাস্থ্যমন্ত্রী যদি একজন চিকিৎসক হন তাহলে কি কি সুবিধে পাওয়া যায়? আমরা এর আগে দেখেছি যখন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই সময়ের পরিস্থিতি, আর আজকের দিনে দাঁড়িয়ে যখন একজন চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী, তখন কি কি উদ্যোগ স্বাস্থ্য দপ্তর নিচ্ছে বা মাননীয় মন্ত্রী নিচ্ছেন? দেখুন, মন্ত্রী যদি ভীষণ কমিটেড হয়
তাহলে প্রথম যেটা আটকাতে মন্ত্রী যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্রান্সফার পলিসি। পিজি হাসপাতালে কখনো মিত্তির বাবুকে ধরে, কখনো বিশ্বাস বাবুকে ধরে 19-20 বছর ধরে পিজি হাসপাতালে আছে। পিজি হাসপাতালে কলকাতার লোক তাদের পরিষেবা পাচ্ছে, কিন্তু মেদিনীপুরের লোক, উত্তরবঙ্গের লোক সেই পরিষেবা তাদের পাননি, তারা কিন্তু বঞ্চিত থেকে গেছে। তাকে প্রথম কাজটা হচ্ছে যতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল আছে একভাবে তৈরি করা, উন্নতি সব হাসপাতালের যেন হয়, যাতে উত্তরবঙ্গের মানুষকে এখানে ছুটে পিজিতে আসতে না হয়, মুর্শিদাবাদের মানুষকে না আসতে হয়, মেদিনীপুরের মানুষকে না আসতে হয়। এইটা হচ্ছে ওনার প্রধান লক্ষ্য। আর ট্রান্সফার পলিসিতে ওখানে উনি হয়তো অনেস্ট থাকবেন, কিন্তু ওনার নিচে যারা কাজ করবে তারা টাকা পয়সা নিয়ে ট্রান্সফার পলিসিগুলো খেলা খেলবে। এই জায়গাটাই বা তোলাবাজির জায়গা থাকবে, এই জায়গাটা উনি আশা করি আটকাতে পারবেন। আরেকটা হচ্ছে যান্ত্রিক যে গোলযোগগুলো হয় সেগুলো অনেক সময় ইচ্ছাকৃত করা হয়। যেরকম আমি যখন ছিলাম, বড় একজন উকিলের এক আত্মীয়, সে তখন ডাক্তার ছিলেন, সে একটা এন্ডোস্কোপি মেশিন খারাপ করে বসে রেখেছিলেন তিনি যাতে বাইরে এন্ডোস্কোপিটা করতে পারেন। তো ঘটনাচক্রে এইগুলো কিন্তু শরৎদত্তবাবু আটকাতে পারবেন, কিন্তু এন্টায়ার একটা ওভারঅল অফ দ্য সিস্টেম যেটাকে বলে, it will be difficult for him, it will be an arduous task, but still if he has the commitment, determination, steadfastness, আমি বলবো শরৎদত্তবাবু এগিয়ে যাক। নিশ্চয়ই এটা কাজের করাপশন থেকে মুক্ত রাখতে হবে, কিন্তু সব থেকে আগে ট্রান্সফার পলিসিতে যেখানে সব থেকে বেশি তোলাবাজিটা হয় সেই জায়গাটা আটকাতে হবে। আর যান্ত্রিক যে কেনা বেচা সেইগুলো আটকাতে পারলে, আর দালাল রাজ, কখনো মিত্তির বাবু, কখনো বিশ্বাস বাবু, কখনো হাকিম বাবুকে ধরে আমরা পিজিতে হাসপাতালে ভর্তি হওয়া, এটা হবেই না যদি এতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল একসাথে গড়ে ওঠে, একভাবে গড়ে ওঠে, কষ্ট করে গ্রামের মানুষকে কলকাতায় আসতে হয় না। এখানে কিভাবে এই কাজটা হয় অরিন্দম দা, মানে এই দালাল চক্রটা কিভাবে কাজ করে রক্ত পাচারের ক্ষেত্রে? রক্ত পাচারের ক্ষেত্রে দালাল রাজ্যা হচ্ছে, দেখুন বিভিন্ন লোক রক্ত দিচ্ছে, কিছু ক্লাব দিচ্ছে, সেই জায়গায় থেকে কিছু একটা যেখানে ব্লাড ব্যাংকগুলো আছে, এগুলো ব্লাড ব্যাংকের সাথে সরাসরি কিছু বদমাইশ ক্রিমিনালদের যোগাযোগ থাকে, তারা একটু বেশি পয়সায় কিনে নিচ্ছে, এইবার কিনে নিয়ে এইটা পাচার করে দিচ্ছে বিভিন্ন রাজ্যে আরো চড়া দামে। এইভাবেই হচ্ছে, ভেতরে ইনসাইড ম্যান থাকবেই, ইনসাইডের ইনফরমেশন থাকবে, ইনসাইডের ইনভলভমেন্ট থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্লাড ব্যাংকে যারা যুক্ত আছে তাদেরকে ভালো করে ধরুক, ভালো করে চাপকানি দিক, বেরিয়ে আসবে কে করেছে। সুতরাং শরৎদত্তবাবুকে মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হতে হয়, উপায় নেই। হয়তো উনি ক্রিটিসিজম ফেস করবেন, কিচ্ছু করার নেই, ভালো করে চাপকানি, ভালো করে দাবরানি দিলে একটু সিধে হবে কেউ কেউ, কারণ করাপশনটা ভেতর থেকে আসছে, একেবারে সর্ষের মধ্যে ভূত আছে, এই ভূতগুলোকে বার করতে হবে। স্বাস্থ্য কর্মীরা এর সঙ্গে মানে কত শতাংশ যুক্ত এরকমভাবে হয়তো বলা সম্ভব নয়, কিন্তু একটা বড় অংশ কি এই ধরনের যে কোনো, আমি শুধু রক্ত পাচারের ক্ষেত্রে বলছি না, যে দালাল রাজগুলো চলে বা যে সিন্ডিকেটগুলো চলে তার সঙ্গে কি যুক্ত থাকে অরিন্দমরা? আরে ডেফিনেটলি, এটা সন্দেহ, তারা না থাকলে এই সমস্যার সমাধান কখনো হবে, তৈরি হবে না। তারা যদি সৎ থাকে, তারা যদি ডিটারমিন থাকে যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে, আমাদের বাংলা, এই বাংলাকে স্বাস্থ্য ব্যবস্থায় বড় করতে হবে, তাহলে কখনোই কোনোদিন এই ঘটনা ঘটতে পারে না। তারা আজকে মুনাফা লাভ করার জন্য এটা করছে, বড় অংশের একটা টাকা পাচ্ছে, অর্থ পাচ্ছে। এগুলো বললাম তো, এই নষ্টের জিনিসগুলো বাম আমলে শুরু করেছে, তৃণমূল আটকাতে পারেনি, এখন শরৎদত্তবাবু কতটা আটকাতে পারে সেটা দেখার চেষ্টা করুক। বেশ অরিন্দম দা, আমি একটু আপনাকে বিরত করব, কারণ প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। অরিন্দম বাবু, স্বাগত জানাই আপনাকে। যেটা জানার চেষ্টা করব যে অনেক রকমের কালোবাজারির কথা শুনেছি, অনেক রকমের দালাল রাজের কথা শুনেছি, আর স্বাস্থ্য দপ্তর যে মারাত্মক অভিযোগের তদন্তে এবার নামলো তা হচ্ছে রক্ত পাচার, এবং তা নিয়েও কালোবাজারি নাকি চলছে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখুন, স্বাস্থ্য দপ্তরের সেদিন মানে সরকার চেঞ্জ হওয়ার পরে নড়ে চড়ে বসেছে, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ঘুঘুর বাসা, আগে থেকে বলছি। কেন আপনাদের যে সাংবাদিক আছে তাকে একটা আমি বোম বাস্ট করাচ্ছি এখন। এই যে সাতটা ব্লাড ব্যাংক সেন্টার যেটা নিয়ে আজকে কোশ্চেনেবল প্রশ্ন এসছে, তাদের যে পরিচালনা করে তার নামটা কি জানেন? তার নাম হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি যে কাউন্সিলর, তার দাদা দীনেশ ঘোষ, নামটা রাখুন। সে আজকে 1000 কোটি টাকার মালিক। কি করছে সে বাইরে এই যে প্লাজমা বিক্রি করার হচ্ছে মূল নায়ক, এবং প্রত্যেকে 7টা ব্লাড সেন্টার কিন্তু সে পরিচালনা করছে।
এবং সেটা দীর্ঘদিন ধরে করছে। এবার আপনারা জানেন যে প্রাইভেট ব্লাড ব্যাংক এবং গভর্নমেন্ট ব্লাড ব্যাংকের মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে কোথায়? সবচেয়ে সমস্যা হচ্ছে যে এই যে ব্লাড ব্যাংক সেন্টারগুলো যেটা গভর্নমেন্টে ছিল, তারা যারা হাই অফিসিয়াল রিটায়ার করছে তাদের অনেকেই দেখুন আজকে ওই প্রাইভেট ব্লাড ব্যাংকে যুক্ত হয়ে গেছে এবং এরা সমস্ত কলকাঠিগুলো নাড়ছে। আপনারা জানেন যে 56 ডেজ মানে একটা ব্যক্তি বছরে 4 বার ব্লাড দিতে পারে। এরা গ্রামে কি করছে বলুন তো? এই গ্রামে আজকে যারা নাকি প্রাইভেট পার্টি যাচ্ছে সেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এরা বিভিন্ন জায়গায় 500, 700, 1000 এরকম যে ব্লাড নেয়, এই ব্লাডের যে ব্লাড কার্ডটা দেয়, এটা নিয়ম হচ্ছে 3 মাস 6 মাস পর্যন্ত ডিউরেশন যে কোনো হসপিটালে গেলে পাবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন ম্যাডাম যে এই কার্ডগুলো এই সমস্ত কালোবাজারি যারা নাকি প্রাইভেট পার্টি, এরা বহু ক্ষেত্রে, আমি বাসন্তী বলুন, গোসবা বলুন, বিভিন্ন জায়গায়, এইমসে আমি কল্যাণীতেও গেছি, আমি দেখছি যে এগুলো মাত্র 200 টাকা কিনে নিচ্ছে। 200 টাকা ওদেরকে দিয়ে কার্ডগুলো নিয়ে এই যে ব্লাডগুলো এইগুলো পাচার করছে। এইবার আমি আপনাকে শেষ করছি, আপনি গভর্নমেন্ট হসপিটাল, পিজি হসপিটাল বলুন, আপনি নীলরতন হসপিটাল বলুন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি যে আপনি যাবেন, ব্লাড বলবে আপনি ডোনার নিয়ে চলে আসুন। এই যে আমি যখন রুখে দাঁড়াচ্ছি তারা কিন্তু ব্লাডটা দিয়ে দিচ্ছে। এই যে সরকারি, আমি বলছি SSKM হসপিটাল, NRS হসপিটাল, এরা সমস্ত দীর্ঘদিন ধরে এর সাথে কিন্তু যুক্ত। আজকে ইমিডিয়েট যদি সিট না গঠন করে তদন্ত করে, বিশেষ করে বরানগর মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের দাদা দীনেশ ঘোষকে যদি আজকে ইমিডিয়েট অ্যাকশন না করে থাকে, তার আজকে ব্যাংক অ্যাকাউন্ট না দেখে, তাহলে কিন্তু যারা এটা তদন্ত করতে যাবে আমি আপনাদের বলছি তারা খুন হয়ে যাবে। এত বড় একটা নেক্সাস চলছে। আমি অরিন্দমদা তাহলে এখানে দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো। এক হচ্ছে এই যে যখন মুমূর্ষু রোগীদের প্রয়োজন হচ্ছে রক্তের, জেনুইন যে প্রয়োজন হচ্ছে রক্তের, তখন এই কথাটা খুব কমন তাদেরকে শুনতে হয় যে আগে ডোনার নিয়ে আসুন, তারপরেই রক্ত পাবেন আপনারা। এইটা খুব অ্যালার্মিং হয়ে যাচ্ছে আগামী দিনের জন্য, এক। এবং দ্বিতীয় কথা, যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন বিভিন্ন রক্তদান শিবিরে, তারা তো এবার উৎসাহ পাবেন না। তারা তো এই খবরগুলো যখন সামনে আসছে তখন তো তারা উৎসাহ পাবেন না, রক্ত দিতে চাইবেন না কেউ, কারণ তারা সত্যিই জানেন না, আমরা সত্যিই জানি না যে রক্ত দিয়েছি বিভিন্ন সময়, যে আমাদের রক্তটা কোথায় গেল, আদৌ কি প্রয়োজনে লাগলো কারুর। আমি 2018-র আগে পর্যন্ত বছরে 2 বার নিজে ব্লাড দিতাম, কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি, যেমন আমি আপনাকে গোসবার কথা বলছি, আমি যেমন আপনাকে বাসন্তীর কথা বলছি, এগুলোতে এমনও গেছে যে আমাদের ইন্টারফারেন্সের জন্য 500 যারা দিত তারা 1000 ব্লাড দিচ্ছে। কিন্তু আপনি দেখবেন গ্রাম বাংলায় যারা এটা পরিচালনা করে একই হচ্ছে প্রাইভেট পার্টিকে নিয়ে যায়, তাদের সাথে একটা খুব সুন্দর মেলবন্ধন আছে। আপনাকে বলছি আবার, এই যে আপনি পিজি হসপিটালের কথা বলছেন, যখন নাকি মহিলাকে আমি পাঠাই বাসন্তীর, তারা ব্লাড দিয়েছে, তারা আমাকে বলছে স্যার আমরা ব্লাড পাচ্ছি না। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি যে কার্ডগুলো তো 200 টাকা করে নিয়ে নিয়েছে। এবার আমি যখন পিজিতে পাঠালাম, তারা গিয়ে বলছে যে স্যার আমাদের ব্লাড বলছে ডোনার নিয়ে। এই আমি টেলিফোনে গেলাম, ম্যাডাম সত্যি বিশ্বাস করুন আমি সাথে সাথে গেছি, গিয়ে আমি বললাম এই আমি রেকর্ডিং করছি, আপনি আমাকে বলুন যে ব্লাড দিচ্ছেন না কেন। সাথে সাথে ব্লাড পাওয়া গেছে। এবার আপনি যদি পিজি হসপিটালে যান, আপনি দেখবেন ওখানে কোনো সমস্যা হলে একটা ফোন নাম্বার দেওয়া আছে, আপনি বিশ্বাস করুন, আপনি রিপোর্টারকে পাঠান, দেখবেন ঠিক বিয়ে বাড়ির সানের মতো বাজবে, কেউ ধরবে না। আমি আপনার NRS ঘটনা বলছি, আমি ওখানে ছুটে গেছি, যখন চ্যালেঞ্জ করছি, যখন ভিডিও করব বলছি, তখন ব্লাড দিয়ে দিচ্ছি। এই যে নেক্সাসটা, এটা কিন্তু আজকে নতুন গভর্নমেন্ট যে নড়ে চড়ে বসেছে, 1000 থ্যাঙ্কস জানাই। এটা দীর্ঘদিন ধরে একটা শস্যতে ভূত, মানে গভর্নমেন্ট হাই অফিসিয়ালরা তাদের সাথে এই ব্লাড ব্যাংকের যে আজকে প্রাইভেট, এদের সাথে একটা খুব সুন্দর মেলবন্ধন চলছে। এবং আমি আপনাকে আবার বলছি ম্যাডাম, আপনাদের সাংবাদিককে বরানগর মিউনিসিপ্যালিটি এ কিন্তু পুরো পরিচালনা করছে। এই যে 7টা ব্লাড ব্যাংক আজকে গভর্নমেন্ট ধরেছে, এই 7টা ব্লাড ব্যাংকের কিন্তু পরিচালনা করছে দীনেশ ঘোষ, মানে বরানগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের দাদা। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি 1000 কোটি টাকার মালিক এই ভদ্রলোক। আমার এগেইনস্টে কেস করুক, আমি প্রমাণ দিয়ে দেবো। অতএব এই যে প্লাজমা গুলো বিক্রি করছে বিভিন্ন বিহারে, দেখুন বিহার থেকে আমাদের গভর্নমেন্টকে কবে পাঠ বলেছে যে কিভাবে এত সংখ্যক ব্লাড চলে আসছে, কিন্তু দে পেইড নো হিড অ্যাট অল, কারণ যাদেরকে বলছে তারাই এটা প্রচার করছে। আমাদের বর্তমান সরকার যেটা অ্যাকশন নিতে চলেছে সেটাকে স্বাগত জানাই। এবং আমি বলবো আপনাদের CNTV থেকে ইমিডিয়েট সিট গঠন করতে, এই যে 7টা ব্লাড ব্যাংক আজকে ধরেছে, এই 7টা ব্লাড ব্যাংকে কিন্তু আপনাদের আবার বলছি যে বরানগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের দাদা দীনেশ ঘোষ, ও হচ্ছে গিয়ে রুট অফ অল এভিল। তাকে যদি না ধরে
তাহলে কিন্তু কিচ্ছু হবে না। বেশ, অনেক অনেক ধন্যবাদ অরিন্দম দা আপনাকে। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে ছিলেন। অরিন্দম বিশ্বাস রয়েছেন বিশিষ্ট চিকিৎসক। আরও একবার একটু অরিন্দম দার কাছে যাওয়ার চেষ্টা করো। অরিন্দম দা, যে অভিযোগটা উঠেছে এটা তো মারাত্মক একটা অভিযোগ। এই তথ্যটা একটু এখানে দিয়ে রাখতে চাইবো যে স্বাস্থ্য দপ্তর যখন এটার তদন্ত করছে তখন তারা যেটা দেখছে, মানে চক্ষু চড়কগাছ হওয়ার মতোই বিষয়, যে রাজ্যের রোগীদেরকে বঞ্চিত করে 1,69,00,00,000 টাকার পিআরবিসি অর্থাৎ প্যাকড রেড ব্লাড সেল, লোহিত কণিকা বলে যেটা আমরা জানি, যাই হোক, বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং 4,15,00,000 টাকার এফএফপি অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এটাকেও বেআইনিভাবে পাচার করে দেওয়া হচ্ছে। মানে কোটি টাকার দুর্নীতি তো এখানে হয়েছে এই 7টা ব্লাড ব্যাংকের থেকেই। এখনো পর্যন্ত আমি জানি না যে এই যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, এই 7টা ব্লাড ব্যাংকের একসাথে নিয়ে এটা বলা হচ্ছে কিনা, নাকি ইন্ডিভিজুয়াল আরও হয়তো এই সংখ্যাটা বা আরও হয়তো টাকার পরিমাণ বাড়তে পারে। কিন্তু এটা তো একটা হিউজ দুর্নীতি, এটা তো একদিনে দুদিনে এটা হয়নি, কত দিন ধরে কত বছর ধরে এটা চলছে। অরিন্দম দা, এ তো সাংঘাতিক একটা অভিযোগ। দেখুন, স্বাস্থ্য নিয়ে না আলোচনাটা কম হয়েছে, কিন্তু আমি আবার বলছি, সিএন একমাত্র চ্যানেল যারা স্বাস্থ্য দুর্নীতি নিয়ে অনেকবার আওয়াজ তুলেছে। আমি পরিষ্কার বলছি, ওপেন ইয়ারে বলছি, আজকে রক্ত নিয়ে আপনারা কিন্তু বহুবার অনুষ্ঠান করেছেন যে টাকা ছাড়া রক্ত পাচ্ছে না বাঁকুড়ায়, বীরভূমে। তো এটা কলকাতাতে হচ্ছে। এই করাপশন টপ টু বটম, এখানে সবাই মানে মাখন খেয়েছে, টাকা খেয়েছে। যেখানে অর্থর বিষয়টা আসে সেখানে করাপশন আসতে বাধ্য। আর আমার বক্তব্য হচ্ছে, ওরকম কমিটমেন্ট, ওরকম ডিটারমিন্ট কেউ আমরা ছিলাম না, না পুলিশ ছিল। আজকে অরিন্দম বাবু বলছেন, অরিন্দম বাবু এটা যদি আরো আগে হুইসেলটা ব্লো করতেন তাহলে আমার মনে হয় কাজে দিত। সেটা উনি করতে পারেননি বা সুযোগটা পাননি, আমি মানি। তো সেই জায়গা থেকে আজকে এটাকে করতে গেলে না, এটা ঘুঘুর বাসা। এই মাকড়সার জালকে আপনি সরাতে গেলে সময় লাগবে, কিন্তু একসাথে করা হতে হবে, কাজটাতে ফলো আপ করতে হবে। দু একটা কথা বলে তারপরে চুপ করে গেলাম, তারপরে দেখলাম আমার দলের লোকেরাই বসে আছে বা আমার দলের লোকেরা পাল্টি খেয়ে বসে আছে, তারাই খাচ্ছে। সুতরাং সেটা করলে হবে না। যদি আমি সত্যিকারের ট্রান্সপারেন্সি আনতে চাই তাহলে আমাকে চোখ বন্ধ করে কাজটা করতে হবে, যাতে যে কজন দোষী আছে তাকে টার্গেট করো। একটা লোক নয়। অরিন্দম বাবু পার্টিকুলার দেখছিলাম ওনার এগেনস্টে একটা মানে কিছু অ্যানিমোসিটি আছে, উনি একই নাম বলে যাচ্ছেন। একটা নাম নয়, দিস ইজ আ সিন্ডিকেট, আ গ্রুপ অফ পিপল আর ইজ ইনভলভ। তো এই গ্রুপ ইজ ইনভলভ, এই গ্রুপটা কে অ্যান্ড হু আর দে, এটাকে টার্গেট করতে হবে। অ্যান্ড করাপশনটা টপ টু বটম যায়, বটম টু টপ যায় না। টপ টু বটম যদি আমি করতে আটকাতে চাই তাহলে কিন্তু শরদ্দত্ত বাবুকে আরো অ্যাগ্রেসিভ হতে হবে, আরো বেলিজেরেন্ট হতে হবে এবং আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে এটাকে আটকাতে গেলে। অ্যান্ড হি শুড বি সারাউন্ডেড বাই আ গ্রুপ অফ অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট পিপল। তারা হলে কিন্তু এইটা আপনারা আজকে খবর করছেন, হয়তো 6 মাস থেমে যাবে, তারপর 6 মাসের পর থেকে আবার এই গল্প শুরু হবে, মানুষের কষ্টটা বাড়বে রক্ত পেতে। এটা কিন্তু ঘটনা, এবং শুধু এইটুকু করে গেলে হবে না। এই দালাল চক্র সব জায়গায় রয়েছে, দালাল চক্র আটকাতে হবে, কারণ অর্থ আছে। এই অর্থর সাপ্লাইটা যদি আটকাতে পারো তাহলে দেখবে এই দালাল চক্র বন্ধ করা যাবে। একদম। অরিন্দম দা, আমি একটু বিরত করব আপনাকে, একটা বিরতি নিতে হবে। এবং সত্যি একটা খুব গুরুতর সমস্যা, যদি এটা যেটা স্বাস্থ্য দপ্তর যে তদন্ত করার কথা বলছে বা যে এখনো অবধি যা যা তথ্য সামনে এসেছে, আমার আপনার রক্ত সেটা আদৌ সঠিক কাজে লাগছে কিনা, এই রক্ত দিয়ে কি করা হচ্ছে, আমরা রক্ত তো দান করছি কিন্তু সেই রক্তদান মহৎ দানে সত্যিই থাকছে কিনা, নাকি এটা নিয়ে শুধুমাত্র ব্যবসা করা হচ্ছে, কালোবাজারি করা হচ্ছে। এই ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর তো সেই প্রশ্ন সামনে এলো। একটা বিরতি নিই, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। চেষ্টা করি অরিন্দম দা, এই যে পাচার বা কালোবাজারি রুখতে, জানি না আগামী দিনে হয়তো ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু রক্তের তো আকাল রয়েছে, রাজ্যে রক্তের আকাল রয়েছে, এটা নিয়ে একাধিকবার কথা হয়েছে, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, সাধারণ মানুষ তারা যখন বিভিন্ন হাসপাতালগুলোতে গেছে তখন এই যে আমি কিছুক্ষণ আগে কথাটা বলছিলাম, আগে ডোনার নিয়ে আসুন ইত্যাদি, এগুলো তো শুনতে হয়েছে। এটাকে মানে এই মেরামতিটা কিভাবে সম্ভব? আমি পাচার আটকালাম সেটা তো খুব ভালো কথা, কিন্তু এই মুহূর্তে যে রক্তের আকালটা তৈরি অলরেডি হয়ে আছে, এটাকে কিভাবে মেরামত করা সম্ভব? এটা সম্ভব একটা অনলাইন ব্যবস্থা করা, অ্যাপ্লাই করা, এবং স্বাস্থ্য ভবনের যেন নজরদারি এটাতে থাকে যে একটা XYZ অ্যাপ্লাই করেছে,
ব্লাড ব্যাংকের সাথে স্বাস্থ্য ভবন, তার সাথে মন্ত্রী ঘরে, এই যদি একটা সিস্টেম করা যায় তাহলে এই দালাল চক্র কিছুটা আটকাতে পারবে না। আর হিসেব রাখা যে যেখানে একটা ক্লাব এতগুলো রক্ত প্যাকেট করলো, সেইটা গিয়ে কোথায় কোথায় গিয়ে জমা পড়লো, এবং সেখানে কারা কারা ডোনেট করেছে তাদের নাম সবকিছু যেন একটা রেকর্ড থাকে। তারপর এই ব্লাডগুলো কোথায় যাচ্ছে, কে কিনছে, মানে নামগুলো কি বদলে যাচ্ছে, আর ওখানে সার্ভিলেন্স রাখা, সিসিটিভি রাখা, সেটা কিন্তু একটা প্রচন্ড বড় সিকিউরিটি নেটওয়ার্ক তৈরি করতে হবে। কারণ যে অনেস্টলি কাজ করবে সে কিন্তু মার্ডারও হয়ে যেতে পারে। কারণ আমি বারবার বলছি তো যে এখানে যেখানে অর্থ আসবে সেখানে চুরি আসবে, যেখানে অর্থ আসবে সেখানে দালাল রাজ আসবে। এই দালাল চক্রটা আটকাতে গেলে সিকিউরিটি নেটওয়ার্ক, রক্তটা কার কাছে যাচ্ছে হিসেব করো। এবং সে কি বলছে, সে বলছে তুমি ডোনার নিয়ে আসো, অথচ আছে। তোমাকে প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে একটা অ্যাপ তৈরি করো যেখানে অ্যাভেলেবিলিটি, ফর এক্সাম্পল বি নেগেটিভ, খুব কষ্ট পাওয়া, সেই বি নেগেটিভটা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে সেটাতে যেন সঙ্গে সঙ্গে তারা কন্ট্যাক্ট করতে পারে, তাহলে হবে। তা না হলে যদি এটা মৌখিক ব্যাপার হয়ে যায় তাহলে কিন্তু একটাই বলবো, করাপশনের সম্ভাবনা অনেক বেশি। মানে অলরেডি দ্য ফ্লাড গেটস আর ওপেন, নাও হাউ টু ক্লোজ দ্য ফ্লাড গেটস অফ করাপশন দ্যাট রিমেইনস টু বি সিন। এটা কিন্তু মন্ত্রীমশাই, শান্তিমশাই, যাই থাকুক, তাকে অনেক বেশি কমিটেড হয়ে উইথ অনেস্ট এফার্টস এই কাজটা করতে হবে টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক। তাহলে এটা কিন্তু অরিন্দমদা, এই যে পাচার চক্রটা চলছে বা চলেছে এতদিন, এই পাচার কি আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে? আপনার কি মনে হয় এটা কি আন্তর্জাতিক পাচার চক্র হয়ে উঠতে পারে, উঠেছে এতদিন? অসম্ভব কিছু না। বাংলাদেশ তো পাশে আছে, সেখানে তো আকাল পড়ে আছে। বাংলাদেশ তো ব্যস্ত হয় ভারতকে গালাগাল করার জন্য, উল্টো পাল্টা লোকেদের ওই পাই। কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, আশেপাশে রাজ্যে যাচ্ছে না। বম্বে থেকে ওষুধ তৈরি হয়ে ঘানাতে অর্ধেক লোক ঘুমিয়ে পড়েছে এখন ড্রাগ অ্যাডিক্ট হয়ে। তো হচ্ছে তো ভারতবর্ষে, সারা ভারতবর্ষে স্বাস্থ্য নিয়ে করাপশন আছে। কোভিডের সময় সেই কঙ্কালসার চেহারাটা বেরিয়ে গেছিল। এই করাপশনটাকে আটকাতে হবে। করাপশন আটকাতে হলে নিজে অনেস্ট হতে হবে, বাকিদের অনেস্ট তৈরি করতে হবে। বারবার বলছি তো, স্বাস্থ্য ব্যবস্থা বাংলার খারাপ ছিল না এক সময়, কিন্তু বললাম তো 34 বছর ওই প্রশান্ত সুরের মতন কিছু মানে একেবারে অশিক্ষিত, অযোগ্য, অমানুষ এসে নষ্ট করেছে। তারপরে সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস করেছে, চেষ্টা করেছে, বেটার হয়েছে, এটা অস্বীকার করার নেই, কিন্তু করাপশনটা আটকাতে পারেনি। হাসপাতাল থেকে রেমডেসিভির চুরি হয়ে যাচ্ছে। এটা তাদেরকে ধরে ধরে দে শুড হ্যাভ বিন ফ্লগড পাবলিকলি যারা এটা করেছে মানুষের স্বাস্থ্য নিয়ে। আর আপনি একটা কথা যেটা বললেন, গরিব মানুষ সাফার করছে বহুদিন ধরে, তারা সব থেকে বেশি সাফারার ভারতবর্ষে, বাংলায় শুধু নয়। তাদের কাছে স্বাস্থ্য ব্যবস্থা খুব সহজভাবে পায় না। কালকেই দেখছিলাম একজন অ্যাপোলোতে রাখতে পারেনি, গয়না বেচে দিয়েছে। বাট হোয়াট এভার, একটা প্রাইভেট হসপিটালে ছেড়ে দিন। এই সরকার তো এখানে সব থেকে বড় দায়িত্ব আছে তাদের সাহায্য করা। সরকার থেকে যদি আমি সাহায্যটা না পাই তাহলে আমি কোথায় যাবে? সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের তো, অসহায় মানুষগুলোর তো একমাত্র জায়গা যেখানে কিছু বলার সেটা হচ্ছে সরকার। সরকারকে অনেক কিছু করতে হবে।